ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন আসিয়ানের। মালয়েশিয়ায় শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় নেতারা। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই। গাজায় আন্তর্জাতিক শান্তরক্ষী বাহিনীতে কাতারকে যুক্ত করার ইঙ্গিত ট্রাম্পের। দোহায় আল থানির সঙ্গে বৈঠক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও উপত্যকায় ইসরায়েলি হামলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। পরমাণু ইস্যুতে বুদ্ধিদীপ্ত সমাধানের সঙ্গে কূটনৈতিক পথেই এগোতে চায় তেহরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারে চীন, আশা মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তান বৈঠক। এবং যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বন্দুক হামলায় নিহত 2, আহত অন্তত 11। পেনসিলভেনিয়ায় বিশ্ববিদ্যালয়গুলিতে একজনের প্রাণহানি, অস্ত্রসহ আটক 1। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনম বীর। ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান। মালয়েশিয়ায় 47তম শীর্ষ সম্মেলন আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি যোগ দিয়েছেন চীন, ভারত, জাপান সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলনে পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সভাপতিত্বে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। স্থানীয় সময় রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান। তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। পরে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। উদ্বোধনী অধিবেশনে গাজা যুদ্ধে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আসিয়ান নেতারা। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বকে এক ঝলক আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া মিয়ানমার ইস্যুতে সহিংসতা ও মানবিক সংকট প্রশমনে আসিয়ান কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। 3 দিনব্যাপী সম্মেলনে এবারের মূল আলোচ্য বিষয় বহুপাক্ষিক বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে যৌথ কৌশল নির্ধারণ। সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সম্মেলনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ পূর্ব তিমুর আসিয়ানের 11তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। সম্মেলনের ফাঁকে দীর্ঘদিনের সীমান্ত বিরোধে জড়িত থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাম্প। দিনটাকে ঐতিহাসিক আখ্যা দেন তিনি। কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বন্ধু হিসেবে সবসময় পাশে থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বাধাহীন মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি অঙ্গীকারবদ্ধ। এদিকে ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভ হয়েছে কুয়ালালামপুরে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। মালয়েশিয়ার পর 6 দিনের এশিয়া সফরের অংশ হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে প্রয়োজনে কাতারের সেনাবাহিনীও অংশ নেবে বলে ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন নিয়ে আলোচনার পর একথা জানান তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর ইসরায়েল জানায়, শান্তিরক্ষী বাহিনী এমন দেশ দিয়ে গঠিত হবে যাদের নিয়ে ইসরায়েল স্বস্তি বোধ করে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নুসেইরাতে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন। গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন আহত হয়েছেন। তেল আবিবের দাবি, ওই গাড়িতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক সদস্য ছিলেন। এদিকে মধ্য গাজায় নেতজারিম করিডোরের কাছে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করেছে সিভিল ডিফেন্স। পরে তাকে আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। এদিকে অক্টোবর মাসে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে 86টি আক্রমণের ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘ। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় ইসরায়েলি সেনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। হামলার মূল উদ্দেশ্য ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়িত করা, যাতে দখল সহজ হয়।
এদিকে গাজার শান্তি প্রক্রিয়ার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ দাবি করেন এখনও হামাসের 60% সুড়ঙ্গ অবশিষ্ট রয়েছে। তিনি বলেন টানেল ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করাই ইসরায়েলের মূল লক্ষ্য, এটি তাদের নৈতিক ও নিরাপত্তাগত দায়িত্ব বলে মন্তব্য করেন কাজ। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় চিকিৎসা সহায়তা জোরদার করেছে। কেরিম শালম সীমান্ত দিয়ে 238টি প্যালেট ওষুধ ও সরঞ্জাম প্রবেশ করানো হয়েছে, যার মধ্যে ছিল ইনসুলিন, কলেরা কিট ও জরুরি চিকিৎসা সামগ্রী। সংস্থাটি জানায় গাজার স্বাস্থ্য খাতের সহায়তা এখনও প্রয়োজনের তুলনায় খুবই অল্প। এদিকে দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। ট্রাম্প জানান তারা একসঙ্গে টেকসই শান্তির লক্ষ্যে কাজ করছেন। একই সঙ্গে গাজায় স্থায়ী শান্তি নিশ্চিত করতে প্রয়োজনে কাতার বাহিনীও এতে অংশ নেবে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান গাজায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠনে জাতিসংঘের প্রস্তাব বা আন্তর্জাতিক অনুমোদনের প্রয়োজন হতে পারে। রুবিওর সঙ্গে আলোচনা শেষে ইসরায়েলি কর্মকর্তারা জানান শান্তিরক্ষী বাহিনী এমন দেশ দিয়ে গঠিত হবে যাদের নিয়ে ইসরায়েল স্বস্তি বোধ করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান পরমাণু ইস্যুতে বুদ্ধিদীপ্ত সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পথেই এগোতে চায় তেহরান। তবে তিনি সতর্ক করে বলেন গেল জুন মাসে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের পর এখন সামরিক ও সামাজিক উভয় দিক থেকেই আগ্রাসন প্রতিহতে পুরোপুরি প্রস্তুত ইরান। এদিকে আইআরজিসির নৌবাহিনী প্রধান বলেছেন পারস্য উপসাগরের নিরাপত্তা কোনো বিদেশি শক্তি নয়, বরং অঞ্চলটির দেশগুলোকে নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী চরিত্রই তেহরানের সঙ্গে বিরোধের মূল কারণ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় শনিবার এক সাক্ষাৎকারে কড়া ভাষায় তিনি জানান ইরান নিজের জনগণের অধিকারের বিষয়ে কখনো আপোষ করবে না, কারো প্রভুত্ব বা দমননীতি মেনে নেবে না। তেহরান কখনোই কূটনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়নি, ভবিষ্যতেও নেবে না বলে মন্তব্য করেন আরাকচি। তিনি জানান যদি যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনা চায় তবে ইরানও প্রস্তুত আছে। আরাকচি আরও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা আলোচনার পর 6ষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল জুনের 15 তারিখে, তবে এর আগেই অঘোষিত যুদ্ধ শুরু করে ইসরায়েল। আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন যুদ্ধ পরবর্তী ইরান সামরিক ও সামাজিক উভয় দিক থেকে এখন আরও প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন যদি তারা আবার ভুল করে জবাব আগের মতোই কঠোর হবে। এদিকে পারস্য উপসাগরের নিরাপত্তা কোনো বিদেশি শক্তি নয়, বরং অঞ্চলটির দেশগুলোকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরি। তিনি দাবি করেন পূর্ণ শক্তি দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করছে ইরানের নৌবাহিনী। আলীরেজা আরও অভিযোগ করেন বহিরাগত শক্তিগুলো নিরাপত্তার নামে উপসাগরে অবস্থান করছে, কিন্তু তাদের উপস্থিতির আসল কারণ কেবল অস্ত্র বিক্রি ও অনধিকার প্রভাব বিস্তারের পথ তৈরি করা। অন্যদিকে সাবেক আইআরজিসি প্রধান মোহাম্মদ আলী জাফরি দাবি করেছেন মস্কো এখন তেহরানের অস্ত্র প্রযুক্তির উপর নির্ভর করছে। বলেন ইরান রাশিয়ার সাহায্যে শক্তিশালী হয়নি, বরং এখন রাশিয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চায়। জাফরির ভাষায় ইরানের নিখুঁত নিশানা সম্পন্ন ক্ষেপণাস্ত্র রুশ প্রযুক্তির চেয়েও উন্নত, আর এসব অর্জন সম্পূর্ণ দেশীয় প্রচেষ্টার ফল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি। যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় নেতারা। এদিকে আলোচনার মধ্যেই কিয়েভে রুশ আক্রমণে একজন নিহত ও 10 জন আহত হয়েছেন। ইউক্রেনের আক্রমণে রাশিয়ার একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বজুড়ে তৎপরতা চললেও থেমেনি পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। বেশ কয়েকজন হতাহত হয়। বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় একটি কিন্ডারগার্টেন স্কুলও। এর আগে ইউক্রেনের অন্তত 10টি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানায় পুতিন প্রশাসন। এছাড়াও কিয়েভের বেশ কিছু বোমা, ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহতের দাবি জানায় তারা। এদিকে ইউক্রেনীয় হামলায় রাশিয়ার একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে। এতে এলাকা জুড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা যায়।
এর মধ্যে যুদ্ধবন্ধে তৎপর হয়ে উঠেছে জেলেনস্কির প্রশাসনের ইউরোপীয় মিত্ররা। স্থানীয় সময় শুক্রবার এক বৈঠকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইউরোপীয় নেতারা। জানান তাদের লক্ষ্য ধীরে ধীরে বিশ্ববাজার থেকে রাশিয়ার তেল ও গ্যাস সরিয়ে ফেলা এবং রুশদের কাছ থেকে জব্দ করা সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করা। একই দিন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন তারা। এদিকে ইউক্রেনের রুশ আক্রমণ ঠেকাতে চীনের সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে নিষেধাজ্ঞা ও বাণিজ্য নিয়ে আলোচনার কথা থাকলেও ইউক্রেন বিষয়ে শি জিনপিং এর সঙ্গে কথা বলার সম্ভাবনা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, পুতিনের সিদ্ধান্ত বদলাতে ভালো প্রভাব রাখতে পারেন শি। তিনি চান যুদ্ধ বন্ধে চীন এগিয়ে আসুক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আলোচনা ব্যর্থ হলে আবারও সংঘাত শুরুর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের কর্মকর্তাদের বৈঠকের আগে এ কথা বলেন তিনি। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় হওয়া যুদ্ধবিরতির পর শনিবার শুরু হয় এই প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা, যা রোববার পর্যন্ত চলবে। আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপস্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব। তবে পাকিস্তান তাদের প্রতিনিধিদের পরিচয় প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে ইস্তাম্বুল বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রক্রিয়ায় আলোচনার মূল বিষয় হবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনায় 2 সন্দেহভাজন আটক। চলছে জিজ্ঞাসাবাদ। অমূল্য অলংকার উদ্ধারে অভিযান অব্যাহত। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পার্টি চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 11 জন। স্থানীয় সময় শনিবার পার্টি চলাকালে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। আতঙ্ক ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকেন বহু মানুষ। পরে সেখান থেকে 13 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানা না গেলেও পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। বর্তমানে সেখানে আর কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। স্থানীয় সময় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে অনুষ্ঠান চলাকালে আচমকাই গুলি চালায় বন্দুকধারী। ঘটনাস্থলে প্রাণ হারান 1 জন। খবর পেয়ে সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘটনার তদন্তে নেমেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তার জন্য গভর্নর জশ শাপিরো এবং স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র একটি বানোয়াট যুদ্ধে জড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটিতে স্থল অভিযান চালানোর ট্রাম্পের হুমকির পর এ কথা বলেন তিনি। এদিকে ভেনেজুয়েলার অভ্যন্তরে কোকেন তৈরির প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের হামলা চালানোর পরিকল্পনা রয়েছে বলে মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন 3 মার্কিন কর্মকর্তা। মাদক চোরাচালানের অভিযোগে ভূমধ্যসাগরে ভেনেজুয়েলার নৌকার ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন নৌবাহিনী। একই অভিযোগে দেশটিতে স্থল অভিযানেরও হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চটেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মাদুরো বলেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সঙ্গে বানোয়াট একটি যুদ্ধে জড়াতে চাইছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা যুক্তরাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র তাক করার মতো অভিযোগ আনার সুযোগ নেই। তাই মিথ্যে জেনেও দেশটির বিরুদ্ধে মাদক উৎপাদন ও চোরাচালানের অভিযোগ এনেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানান মাদুরো। এই দেশে কোকা পাতা ও কোকেইন উৎপাদন করা হয় না। আমার এবং আমাদের দেশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা অশ্লীল, অসঙ্গত, মিথ্যা ও অবাস্তব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে কোকেন উৎপাদন কেন্দ্র ও মাদক পাচার রুটে হামলার পরিকল্পনা বিবেচনা করছেন বলে সিএনএনকে জানান 3 মার্কিন কর্মকর্তা।
তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে উল্লেখ করেন তারা। এছাড়াও স্থানীয় সময় শুক্রবার সমরমন্ত্রী পিট হেগসেথ ইউরোপে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরীকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাঠানোর নির্দেশ দেন, যা বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দেয়। অবশ্য কর্মকর্তারা জানান ট্রাম্প এখনও কূটনৈতিক পথ বাদ দেননি। গণমাধ্যম বলছে ভেনেজুয়েলা কোকেনের বড় উৎস না হলেও ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগাম ভোট স্থানীয় সময় শনিবার থেকে শুরু হয়েছে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে লড়ছেন জোহরান মামদানি। সর্বশেষ জরিপে এগিয়ে রয়েছেন 34 বছর বয়সী এই প্রার্থী। তার পক্ষে মত দিয়েছেন 47% ভোটার। 34 বছর বয়সী তরুণ জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন। বর্তমানে নিউ ইয়র্ক স্টেট আইনসভারও একজন নির্বাচিত সদস্য তিনি। গত জুনে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অভাবনীয় জয় পান মামদানি। অথচ তাকে বহিরাগত বলেও আক্রমণ করছে প্রতিপক্ষ। সর্বশেষ জরিপে মামদানির পক্ষে সমর্থন জানিয়েছেন 47% ভোটার। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর পক্ষে রয়েছেন 28%, আর রিপাবলিকান প্রার্থী স্লাউরের পক্ষে মত দিয়েছেন মাত্র 18%। একই জরিপে দেখা গেছে প্রায় 2/3 ভোটারের কাছে জীবনযাত্রার খরচ ছিল প্রধান উদ্বেগের বিষয়। পাশাপাশি জননিরাপত্তা এবং সাশ্রয়ী আবাসন নিয়েও ভোটারদের চিন্তা রয়েছে। জোহরান মামদানি মূলত জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির 20 লাখ বাসিন্দার জন্য বাড়ি ভাড়া নির্ধারণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই তরুণ মেয়র প্রার্থী। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে শুক্রবার হাকিম জেফ্রিসের কাছ থেকে বহুল প্রতীক্ষিত দলীয় সমর্থন পেয়েছেন মামদানি। পাশাপাশি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সও তাকে সমর্থন দিয়েছেন। তবে শীর্ষ ডেমোক্রেটিক নেতা চাক শুমার সমর্থন দেননি ফিলিস্তিনপন্থী মামদানিকে। বর্ণবাদ আক্রমণ তোয়াক্কা না করে প্রচার চালিয়ে যাচ্ছেন তরুণ জোহরান মামদানি। তিনি বিজয়ী হলে নিউ ইয়র্ক সিটির জীবনযাত্রা আরও সহজ হবে বলে মনে করছেন তার সমর্থকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে 2028 সালের নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে লড়ার সম্ভাবনার বিষয়ে কথা বলেন তিনি। জানান তিনি এখনও থামেননি এবং একদিন একজন নারী হোয়াইট হাউসে পৌঁছাবেন। তিনি আরও বলেন জনসেবাই তার জীবনের মূল চালিকা শক্তি এবং সেই দায়িত্ববোধ থেকেই তিনি ভবিষ্যতের পরিকল্পনা করছেন। 2024 সালে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর ফের নির্বাচন করার বিষয়ে এটি তার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। অধিকার আদায় ও দেশ রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। জাতীয় রাসায়নিক প্লান্ট থেকে হওয়া তীব্র দূষণ থেকে দেশ ও নাগরিকদের বাঁচাতে রাজপথে নেমেছেন তিউনিশিয়ার হাজারো মানুষ। রাজধানী ছেড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গায়। এদিকে শুল্ক কমানোর বিনিময়ে দক্ষিণ কোরিয়ার কাছে $350 বিলিয়ন বাণিজ্যে বিনিয়োগের শর্তের প্রতিবাদে সিউলে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেন হাজারো মানুষ। মার্কিন প্রেসিডেন্টের অভিবাসী নীতির বিরুদ্ধে প্রতিবাদে সান ফ্রান্সিসকোতে জড়ো হন মানবাধিকার কর্মীরা। তুনিসের রাস্তার লোকে লোকারণ্য, কোথাও পা ফেলার জোরেই। দূষণের বিরুদ্ধে প্রতিবাদে মুখর তিউনিশিয়ার রাজপথ। দেশটির গেপস শহরে রাসায়নিক প্লান্ট প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক রোগে জর্জরিত হয়ে পড়ে শহরবাসী। প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। এতে স্থানীয় সময় শনিবার রাস্তায় নামতে বাধ্য হন বাসিন্দারা। তাদের দাবি বায়ু দূষণ তাদের জাতীয় সমস্যার মধ্যে অন্যতম হয়ে দেখা দিয়েছে। এই রাসায়নিক প্ল্যান্টগুলো গেপসের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমাদের দাবি খুবই স্পষ্ট, এই দূষণকারী শিল্প ইউনিটগুলিকে ভেঙে ফেলতে হবে। এদিকে মার্কিন বাণিজ্যে $350 বিলিয়ন বিনিয়োগের বিনিময়ে দক্ষিণ কোরিয়ার উপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা দেশটির বৈদেশিক রিজার্ভের প্রায় 80%। তার এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির বাসিন্দারা। অ্যাপেক সম্মেলনে অংশ নিতে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগেই রাস্তায় নামে সিউলের বাসিন্দারা। মার্কিন প্রেসিডেন্টের ব্যঙ্গাত্মক ছবি ও নো ট্রাম্প লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেন তারা।
তারা। আমাদের দেশের নাজুক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ডাকাতের মতো আচরণ করছে। আমাদের $350 বিলিয়ন বিনিয়োগ করতে বলছে, যা অযৌক্তিক। দক্ষিণ কোরিয়ার উচিত এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা। একই দিন ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদে জড়ো হন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর কিছু মানবাধিকার কর্মীও। অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করে মার্কিন অভিবাসন আদালতের দিকে পদযাত্রা করেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র বায়ু দূষণের কবলে ভারতের নয়াদিল্লি। শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছে শিশু ও বৃদ্ধরা। খড় পোড়ানোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্যারিসের লুভর মিউজিয়াম থেকে মূল্যবান রাজকীয় গহনার ডাকাতির ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় 2 সন্দেহভাজনকে আটকের পর হেফাজতে নেওয়া হয়। ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী আটক 2 ব্যক্তি রাজধানীর সেন্ট সাদনি এলাকার বাসিন্দা। তাদের একজনকে চার্ল দ্য গল বিমানবন্দর থেকে পালানোর সময় গ্রেফতার করা হয়। চলতি মাসের 19 তারিখে ডাকাতি হয় বিখ্যাত জাদুঘরটিতে। অন্তত 8টি অলংকার নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। অলংকার উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরও 10% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্টারিও প্রদেশের একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ছবি ব্যবহার করায় এই প্রতিক্রিয়ামূলক শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণামূলক আখ্যা দিয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্র বিরোধী শত্রুতামূলক কাজ। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে 35% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যদিও কিছু খাতমুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ছাড় পেয়েছে। নতুন সিদ্ধান্তে গাড়ি ও ধাতব পণ্যে 25 থেকে 50% পর্যন্ত কর বহাল রেখে এর উপর আরও 10% শুল্ক বাড়ানো হবে। ভারতীয় ধনকুবের গৌতম আদানিকে ঋণের চাপ থেকে বাঁচাতে $390 কোটি দেওয়ার পরিকল্পনা করেছিল মোদী সরকার। সরকারি গোপন নথির বরাতে এই তথ্য দিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। গণমাধ্যমটি বলছে, গেল মে মাসে ভারতের অর্থ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডিএফএস রাষ্ট্রায়ত্ত লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসির মাধ্যমে আদানি গ্রুপে প্রায় $390 কোটি বিনিয়োগের পরিকল্পনা করে। তবে দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীকে জীবন বীমা সেবা দিয়ে থাকে এলআইসি। গত বছর যুক্তরাষ্ট্রের আদালতে ঘুষ ও জালিয়াতির মামলায় অভিযুক্ত হন গৌতম আদানি। প্রায় $9,000 কোটি মালিক হলেও আমেরিকা ও ইউরোপের বড় ব্যাংকগুলো তাকে ঋণ দিতে গড়িমসি করছিল। তীব্র বায়ু দূষণের কবলে ভারতের নয়াদিল্লি। রাস্তাঘাট, ঐতিহাসিক স্থাপনা সবই যেন দৃষ্টিসীমার বাইরে। দূষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে শিশুরা। কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। তীব্র বায়ু দূষণের পেছনে খড় পোড়ানোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভোরের আলো ফুটছে ঠিকই, তবে নয়াদিল্লির আকাশে আলো নেই, নেই স্বস্তির শ্বাস। দুশো চাদরের মতো ধোঁয়ায় ঢেকে গেছে রাজধানীর প্রতিটি প্রান্ত। দৃষ্টিসীমা কমে গেছে এমন পর্যায়ে ইন্ডিয়া গেট কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির মতো স্থাপনার চেহারাও যেন কুয়াশার আড়ালে হারিয়ে গেছে। শরীরচর্চা, হাঁটাহাঁটি কিংবা সকালের দৌড় মানুষের অভ্যস্ত রুটিন থেকে পিছিয়ে আসতে পারছে না। কিন্তু বিষাক্ত বাতাস যেন প্রতিটা নিঃশ্বাসেই যন্ত্রণার আঁচড় কাটছে ফুসফুসে। আমরা বড়রা নিজেদের দেখার চেষ্টা করি ঠিকই, কিন্তু একটা ছোট বাচ্চাকে কতটুকুই বা রক্ষা করা যায়। রাতে আমার সন্তানকে শ্বাসকষ্ট, কাশি আর বমি করতে দেখি, খুব অসহায় লাগে। সরকারের উদ্যোগ অনেক বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা পুরো আলাদা। দিল্লির দূষণ নিয়ে শুধু রাজধানী নয়, ব্যতিব্যস্ত পুরো উত্তর ভারত। ফসল কাটার পর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ফসলের অবশিষ্ট অংশ। পাঞ্জাব, হরিয়ানার বহু জেলায় আগুনের ধোঁয়ায় তৈরি
হচ্ছে দূষিত ধোঁয়া। এই ধোঁয়াই বাতাসের সঙ্গে ভেসে ঢুকছে দিল্লি সহ আশেপাশের এলাকায়। আমাদের মতো ছোট কৃষকদের হাতে বিকল্প নেই। সরকার যদি সাহায্য না করে, বোনাস বা ভর্তুকি না দেয়, তাহলে ফসলের অবশিষ্ট পুরানো ছাড়া উপায় থাকে না। শীতের কুয়াশা, যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলা আর কৃষি জমির আগুন সব মিলিয়ে দিল্লির বাতাস এখন যেন বিশেষ সমান। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি চললে সবচেয়ে ঝুঁকিতে থাকবে শিশুরা ও বৃদ্ধরা। শিউলি রোসা, সময় সংবাদ। ভূমধ্যসাগরে শক্তি সঞ্চয় করছে মৌসুমী ঝড় মেলিসা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে দ্রুত ঝড়টি হারিকেনে রূপ নিতে পারে। জ্যামাইকার দিকে ধীরে ধীরে এগোতে থাকা এই ঝড়কে ঘিরে জারি করা হয়েছে হারিকেন সতর্কতা। কর্তৃপক্ষ জানিয়েছে হারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকার বিভিন্ন এলাকায় 20 থেকে 30 ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা ভয়াবহ বন্যা ও ভূমিধস ডেকে আনতে পারে। শনিবার সকালে ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটার। রোববার নাগাদ এটি একটি শক্তিশালী হারিকেনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ বিচ্ছিন্নতা ও রাস্তা অচল হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরো জ্যামাইকায়। ইরাকে জ্বালানি তেলের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। এদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার দেশটির জুবাইর তেল পরিশোধনাগারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় তেল শোধনাগারে কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন 40 লাখ ব্যারেল তেল পরিশোধন করা হয় কারখানাটিতে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পরিষেবা চালুর বিষয়ে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। এতে বলা হয়, নভেম্বরের শেষ দিকে দেশটিতে চালু হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অ্যাপ পোস্টাল ভোট বিডি। এর মাধ্যমে প্রবাসীদের অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই উদ্যোগ ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও আগ্রহ। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের পাশাপাশি প্রবাসেও শুরু হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে চালু হচ্ছে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পরিষেবা। এরই ধারাবাহিকতায় মালদ্বীপে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বরের শেষ দিকে দেশটিতে চালু হবে নির্বাচন কমিশনের অ্যাপ পোস্টাল ভোট বিডি, যার মাধ্যমে প্রবাসীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটার হতে পারবেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই ভোটার নিবন্ধন কার্যক্রম ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক পরামর্শমূলক সভা, যেখানে অনিবন্ধিত প্রবাসীদের দ্রুত নিবন্ধন সম্পন্নের আহ্বান জানানো হয়। অনেক লোক আছে আইডি কার্ড এখনো সংশোধন করে নাই বা আইডি কার্ড বানায় নাই। আমরা সবাই আইডি কার্ডটা যদি এখন করে ফেলি, দেখা গেছে আমরা এই অ্যাপের মাধ্যমে আমরা অনলাইন হয়ে প্রবাস থেকে ভোট দিতে পারবো। আসন্ন নির্বাচনে প্রবাসীরা দেশে না গিয়ে মালদ্বীপ থেকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর জন্য সকল প্রবাসীকে আউট অফ কান্ট্রি ভোটিং এর রেজিস্ট্রেশন করতে হবে, যা শিগগিরই মালদ্বীপে চালু হচ্ছে বলে জানায় বাংলাদেশ হাই কমিশন। সরকার ইতিমধ্যেই জাতীয় পরিচয়পত্রের যে কার্যক্রমটি রয়েছে সেটি বিভিন্ন দেশের আমাদের যে বাংলাদেশের মিশন রয়েছে সেখানে কিন্তু সম্প্রসারণ করছে। এর আওতায় আমরা আশা করছি খুব শীঘ্রই মালদ্বীপে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম আমরা শুরু করতে পারবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন এ আশায় অধীর অপেক্ষায় রয়েছেন মালদ্বীপে বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিক ক্যাথরিন কনলি। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে 63.4% ভোট পেয়ে জয়ী হন তিনি। 68 বছর বয়সী কনলি ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচক এবং দীর্ঘদিনের স্বাধীন সংসদ সদস্য। প্রচারের শুরুতে তেমন পরিচিত না হলেও তরুণ ভোটারদের সমর্থনে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অবস্থানের সমালোচনা এবং ইউরোপীয় ইউনিয়নের সামরিক ব্যয়ের বিরোধিতা করে কনলি নিজেকে আলাদা করেছেন। তিনি সংসদে অন্যতম দৃঢ় ফিলিস্তিনপন্থী কণ্ঠ হিসেবেও পরিচিত। নির্বাচনে বিরোধী দলীয় নেতা হিদার হামফ্রিসের প্রাপ্ত ভোট ছিল 29.5%। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বিভেদ ও বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে বিশাল শান্তি র্যালির আয়োজন করা হয়েছে।
সাবেক লেবার দলের প্রধান জেরেমি করবিন, টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফর রহমান সহ বিভিন্ন কমিউনিটির নেতারা এতে উপস্থিত ছিলেন। হোয়াইট চ্যাপেলের শান্তি সমাবেশে বক্তারা বলেন, টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদ বা উগ্রবাদ কোনো স্থান পাবে না। মেয়র লুৎফর রহমান বলেন, এই সমাবেশ ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক। লন্ডনে শুরু হয়েছে রহস্য, অন্ধকার আর গুপ্তবিদ্যার ব্যতিক্রম প্রদর্শনী ডার্ক সিক্রেটস দ্য এসোটেরিক এক্সিবিশন, যেখানে রাখা হয়েছে অভিশপ্ত পুতুল থেকে শুরু করে অ্যামাজন জঙ্গলের শ্রাঙ্কেনহেড বা খুলি ছাড়া মানুষের মাথা। বিজ্ঞান, ইতিহাস আর অন্ধবিশ্বাস সব মিলিয়ে ভৌতিক এক পরিবেশে রোমাঞ্চ অনুভব করেন দর্শনার্থীরা। অন্ধকার ঘরে অভিশপ্ত নিষ্পলক চাহনির পুতুল, একপাশে রাখা সারি সারি কাচের বাক্স, ভিতরে বস্তুগুলো দেখলে মনে হতে পারে যেন সরাসরি কোনো ভৌতিক সিনেমা থেকে বেরিয়ে এসেছে। অন্য আরেক কক্ষে সাজানো আছে ওয়াইজা বোর্ড, যা দিয়ে আত্মার সঙ্গে কথা বলার দাবি করেন কেউ কেউ। প্রতিটি বস্তুর সাথে জড়িয়ে আছে ভয় আর রহস্যের অজানা গল্প। এই ভৌতিক জিনিসপত্র রাখা আছে লন্ডনের এক হলে। হ্যালোইন উৎসবকে সামনে রেখে হলটিতে ডার্ক সিক্রেট দ্য এসোটেরিক এক্সিবিশন নামের প্রদর্শনী শুরু হয়েছে। মূল আকর্ষণ ইউরোপের সবচেয়ে বড় অভিশপ্ত পুতুলের সংগ্রহ, যা দর্শকের মনে এক ঠান্ডা স্রোত বইয়ে দেয়। আমি একজন বিজ্ঞানী। এখানে প্রদর্শিত জাদুবিদ্যা বা অভিশাপের রহস্য নয়, বরং এগুলো সংস্কৃতির পটভূমি। বিভিন্ন জনগোষ্ঠীর বিশ্বাসের ইতিহাস এসব বস্তুতে লুকিয়ে আছে। এই কক্ষে আপনি দেখতে পাবেন মিডিয়ামরা কিভাবে অলৌকিক যোগাযোগের ভান করত। আজও এসব কৌশল পুরোপুরি হারিয়ে যায়নি। দর্শকদের আকর্ষণ করছে দুই মাথাওয়ালা ট্যাক্সিডার্মিশিয়াল, পরীর কৃত্রিম কঙ্কাল, এমনকি ভ্যাম্পায়ার শিকারীদের 19 শতকের অস্ত্রের বাক্স। আরও নজর কেড়েছে বিখ্যাত মার্কিন গিটারবাদক জিম্মি হ্যান্ড্রিক্সের জ্যাকেট। ভয়, রহস্য, লোকবিশ্বাস, মানুষের কল্পনা আর ইতিহাস সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এই প্রদর্শনী। শিউলি রোজা, সময় সংবাদ। হ্যালোউইন উদযাপন করছে কসোভোর ভাল্লুকেরা। শুনতে একটু অবাক লাগলেও দেশটির প্রিস্টিনা অভয়ারণ্যে ভাল্লুকদের জন্য এই বিচিত্রধর্মী আয়োজন, যেখানে উদযাপনের অংশ হিসেবে ভাল্লুকের জন্য খোদাই করা কুমড়া সহ এক মৌসুমি ভোজের আয়োজন করেছে কর্তৃপক্ষ। প্রাণীগুলোকে সক্রিয় রাখতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অভয়ারণ্যটির মুখপাত্র। চারিদিকে সবুজ বেষ্টিত বনাঞ্চল, তার মধ্যে নির্ভরভাবে খেলা করছে ভাল্লুক। এটি মূলত কসোভো সরকার ও দেশটির প্রাণী কল্যাণ সংস্থা ফোরপজ এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা একটি অভয়ারণ্য। এই প্রিস্টিনা ভাল্লুক অভয়ারণ্যে হ্যালোউইন যেন কিছুটা আগেই এসেছে। ভাল্লুকের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ, যেখানে পরিবেশন করা হয় বাদাম ছিটানো বিভিন্ন আকৃতি দিয়ে খোদাই করা কুমড়া। ভাল্লুকরাও যেন উৎসবের আমেজ আঁচ করতে পেরেছে। তাই তো অন্যান্য দিনের তুলনায় খেলাধুলায় বেশি মত্ত হয়ে উঠেছে ইমা, ওস্কার, রনো, 3 ভাই বোন। 2014 সালে ভাল্লুকগুলো উদ্ধার করে এই অভয়ারণ্যে আনা হয়েছিল। কসোভোর দুর্গম অ্যাকার্স্ট পর্বতমালায় জন্ম নেওয়া এই 3 ভাই বোনকে মাত্র 1 মাস বয়সে উদ্ধার করে ফোরপজ নামের সংস্থাটি। মূলত দুটি পরিবার ভাল্লুক শাবকগুলো কিনে বাসায় পালন করছে জানতে পেরে সংস্থাটি এটাতে হস্তক্ষেপ করে এবং অভয়ারণ্যে নিয়ে যায়। স্থানীয় সময় শুক্রবার ভাল্লুকগুলোকে দেখতে যান দর্শনার্থীরা। এ সময় আপেল আর গাজরের পুরভরা কুমড়ো খাওয়া নিয়ে বেশ ব্যস্ত থাকতে দেখা যায় প্রাণীগুলোকে। এখন শরৎকাল, বাদাম ও কুমড়ার মৌসুম। হ্যালোউইন উৎসব উদযাপনের অংশ হিসেবে খাবারে বৈচিত্র্য আনতে কুমড়ায় বিভিন্ন ধরনের খোদাই করছে। এটা তাদের আকৃষ্ট করবে। আমি এখানে প্রথমবারের মতো এসেছি। আমার সঙ্গে কয়েকজন বন্ধুও এসেছে। ওরা অনেকদিন ধরেই এখানকার কথা বলছিল। অবশেষে ভাল্লুকগুলোকে নিজ চোখে দেখতে পেরে খুবই ভালো লাগছে। প্রিস্টিনার কাছে ম্রামোরের বনাঞ্চলে অবস্থিত এই অভয়ারণ্যটি 2013 সালে চালু হয়। এটা প্রায় 16 হেক্টর জুড়ে বিস্তৃত। কসোভো ও আলবেনিয়ার বন্দিদশা থেকে উদ্ধার হওয়া অন্তত 19টি বাদামি রঙের ভাল্লুক এখানে অবাধে বিচরণ করছে। নাসরিন রুমি, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন আসিয়ানের। মালয়েশিয়ায় শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় নেতারা। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি সই। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে কাতারকে যুক্ত করার ইঙ্গিত ট্রাম্পের। দোহায় আল থানির সঙ্গে বৈঠক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও উপত্যকায় ইসরায়েলি হামলা। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারে চীন, আশা মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তান বৈঠক। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী অমরিনা। ধন্যবাদ নেবে। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।